দেশের ৩৩১তম বছর ৭ রাজ্যের ঘেরাও ও হত্যার মুখে পড়ে সংকটের মুহূর্তে নীল দেশের স্বর্গীয় মহিলা সেনাপতি ফিনিক্স প্রাসাদের প্রধান নীল দেশের সেনা ও জনগণকে নিয়ে প্রতিরোধে জেগে উঠলেন এবং ৭ রাজ্যের ১৬ যুদ্ধ দেবতাকে হত্যা করলেন। এই যুদ্ধ নীল দেশের অস্তিত্বের সাথে জড়িত। তোমাদের নীল দেশে আর কেউ নেই মানে একজন নারীকে পাঠিয়েছো আমার সাথে লড়াই করতে? ও ঠিক আছে, তোমাদের নীল দেশ আমাদের বিভিন্ন রাজ্যের দ্বারা ৪ যুদ্ধ দেবতা নিহত হয়েছে। নীল দেশ ধ্বংস হতে চলেছে। তাতে কি? যতক্ষণ নীল দেশে একজনও বাকি আছে, নীল দেশের রাজ্য তখনও থাকবে। নারী হলেও কি, আমি একা তবু তোমাকে হত্যা করব। বিদেশি রাজ্যের ১৬ যুদ্ধ দেবতা, সূর্য, চন্দ্র, পাহাড়, নদী চিরকাল থাকবে। নীল দেশের রাজ্য চিরস্থায়ী হবে। মরো মারো। বর্ষা হাতে শতযুদ্ধ। নীল দেশের মহিলা সেনাপতি মেঘের চূড়ায় চূড়ান্ত যুদ্ধ সারা বিশ্বে নাম কাঁপিয়েছে। শত শত্রুর সামনে অটল রাষ্ট্রকে রক্ষা করা হাজার হাজার সৈন্য ও ঘোড়া তবু মোকাবেলা করা যায়। আমার সংহার খড়গ দ্বারা নিহত কোনো বাঁচার পথ নেই। এটা অসম্ভব। আমি তোমাকে এই জগতের ঝগড়া থেকে দূরে নিয়ে যাব। আমি চাই না তুমি আর কোনো ক্ষতি পাও। শত্রু সেনাপতি নিহত হয়েছে, নীল দেশ সম্পূর্ণ বিজয়ী হয়েছে। এখন থেকে মহিলা সেনাপতি অবসর নিলেন আর রাজদরবারের বিষয়ে মাথা ঘামান না। আমরা রক্ষা পেয়েছি। নীল দেশ রক্ষা পেয়েছে। মহিলা সেনাপতি আমাদের রক্ষা করেছেন। রাজধানী সুপরিবার। রাজধানী বাই পরিবার, রাজধানী সাংগুয়ান পরিবার। নিং হংতিয়ান, পৃথিবীর পক্ষ থেকে মহিলা সেনাপতিকে দেশ রক্ষার মহান কৃতজ্ঞতা জানাই। মহিলা সেনাপতিকে প্রাণ রক্ষার মহান কৃতজ্ঞতা জানাই। অবশেষে তুমি জেগে উঠলে। দিদি, ধুয়ে ফেলো নোংরা। ওয়াং সাহেব, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। মোট ৫১৫ টাকা। আপনাকে ছাড় দিচ্ছি, ৫০০ টাকাই হবে। ম্যাডাম, আপনার কারিগরি দিন দিন ভালো হচ্ছে। দামও খুব সস্তা। টাকা আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনি ধীরে ধীরে যান। হ্যালো প্যাকিং। তোমার জামাই মাস্টার্স শেষ করেছে এবং শিখর গ্রুপে যোগ দিয়েছে। সত্যি আপা? জামাই খুব ভালো, জামাই খুব ভালো। শিখর গ্রুপ। ওয়াও, আমি এইমাত্র মাস্টার্স শেষ করেছি এবং পেয়ে গেছি শিখর গ্রুপের অফার। সারা দেশে মাত্র ৩টি আসন ছিল, আমি তাদের একজন। ধন্যবাদ। তাহলে তুমি কখন ওই মেকানিককে ছেড়ে দেবে? নিশ্চিন্ত থাকো, সে শুধু একজন মেকানিক। আমি যে কোনো সময় তাকে ছেড়ে দিতে পারি। জামাই, আপা, জামাই এসেছেন। হাউফিং কোথায়? ঠিক আছে, চলো আমরা বাড়ি যাই। মেয়ে, সেই সময় তীরনগরে যদি আমার অবহেলা না হতো, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হতাম না। এই পাথরটি তোমার হাতের চিহ্ন অনুযায়ী তৈরি, তোমার জন্মচিহ্নের মতো তৈরি। মা, প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাবি। তুমি এতগুলো খেতে পারবে? হাউফেং, তুমি ফিরে এসেছো, কষ্ট করেছো। ছেলে ফিরে এসেছে, সরো। হাত এত নোংরা। ছেলে ক্ষুধা লেগেছে নিশ্চয়। মা,
2 দিন পর আমার গাইড আমার জন্য একটি উদযাপন অনুষ্ঠান করবেন, তখন তোমরা সবাই এসো। আরও আমি কিছু ঘোষণা করব, গুরুত্বপূর্ণ বিষয়। ভালো ভালো ভালো, এসো খাও খাও। তখন তুমিও এসো। আমিও যেতে পারি, কিন্তু আমার কাছে নেই সুন্দর জামা। কোনো সমস্যা নেই, তুমি যা পরো তাতেই ভালো দেখাবে। এসো, এটি খাও। হ্যাঁ হাওফেং, অভিনন্দন, অবশেষে তোমার ইচ্ছা পূরণ হলো। ছেলে এসো, এটি খাও। ভালো। হাওফেং, যদি তুমি আমাকে বাঁচাতে না, তাহলে হয়তো আমি থাকতাম না এই পৃথিবীতে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই পূরণ করব তোমার সব ইচ্ছা। হ্যালো। মহিলা সেনাপতি, আপনার নির্দেশ মতো করেছি। হাওফিংকে নিয়োগ দিয়েছি শিখর গ্রুপে। 2 দিন পর তাকে একটি ব্যবস্থা করব। 50 কোটি টাকার বড় প্রকল্প, যাতে তার ভবিষ্যতের কাজ সহজে চলে। ধন্যবাদ। এটাই আমার শেষবার তোমাকে দিয়ে কাজ করানো হলো। আপনি কি ভাবছেন ফিনিক্স প্রাসাদে ফিরে আসবেন? আমি এখন ভালো আছি এবং আমার মার ভাইয়ের ভালো যত্ন নিতে পারি। কি হয়েছে? চেয়ারম্যান, গাড়ি নষ্ট হয়ে গেছে। এখানে এত নির্জন গাড়িও পাওয়া যাচ্ছে না। মিটিং এখনই শুরু হবে। চেয়ারম্যান, পেয়ে গেছি। এই জায়গাটাই আমি বলেছিলাম, গাড়ি মেরামতের জায়গাটা। মালকিন খুব ভালো মেরামত করেন। তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখো। মালকিন, আজ আমরা দোকান বন্ধ করে দিয়েছি, কাল আবার আসবে। মালকিন, আমি তো একটু সাহায্য করুন। আমরা সত্যিই খুব তাড়াহুড়ো আছি। আমরা বেশি টাকা দিতে রাজি। ঠিক আছে, আপনাদের গাড়ি কোথায়? দূরে নয়, বাইরেই। চলুন। কারসার কোথায়? এই গাড়িটাই। ভাগ্যিস সমস্যা খুব বেশি বড় না, শুধু স্পার্ক প্লাগ বদলালেই হবে। একবার চেষ্টা করে দেখুন। কোনো সমস্যা নেই। মালকিন, কত টাকা? ও, মোট 210 টাকা। আমাকে 200 টাকা দিলেই হবে। এত সস্তা? আমি দেখি ওই সব গাড়ি মেরামতের দোকানগুলোতে সহজেই হাজার হাজার টাকা নেয়। ছোট সমস্যা ঠিক করতেও অনেক সময় লাগে। তাহলে ভবিষ্যতে আমাদের গ্রুপের গাড়ি মেরামতের কাজ সম্পূর্ণ এই দোকানেই করাবো। এই নিন। ঠিক আছে, তাহলে আমার কাজ আছে, আমি আগে যাই। হ্যাঁ ঠিক আছে, বাই। চেয়ারম্যান, কি হয়েছে? ও কিছু না। ও হ্যাঁ, ম্যানার ওয়াং। সেই মেয়েটির বয়স কত? এটা আমি ঠিক জানি না, তবে আমার মতে তার বয়স 20-এর কোঠায় হবে। ওয়াং ইউকোয়ান, আমার জন্য একটি কাজ করে দাও। সেই মেয়েটির সব তথ্য খুঁজে বের করো, কিন্তু কাউকে জানতে দেবে না। কোনো সমস্যা নেই। হাওফেং, এত দেরি করে এলে কেন? আজ দোকানে একদল গ্রাহক এসেছে, খুব জরুরি, তাই আমি জানি হাওফেং এর বড় মাসি আজ খেতে দিয়েছে। এত দেরি করে ফিরেছ, তাহলে আমার মনে হয় তুমি না গেলেই ভালো। আমরা এক পরিবারের পার্টি, তুমি গেলে মানায় না। সর্বোপরি তুমি এখনো আমাদের বাড়িতে আসোনি। কিন্তু আন্টি, থামো, সব মায়ের কথা শোনো। তুমি কাপড় বদলে এলে আমরা খাওয়া শেষ করে ফেলবো। তুমি বাড়িতে থাকো, তোমার ভাইয়ের দেখভাল করো। আগামীকাল বিজয় উৎসব, তুমি বাড়িতেও আগে থেকে প্রস্তুতি নিতে পারো। চলো। হাওফেং কিন্তু হোয়াচিং এর স্নাতকোত্তর। সে একজন গাড়ি মেকানিক মেয়ে, কিভাবে আমাদের পরিবারে বিয়ে করার যোগ্য? দিদি, আপনি নিশ্চিন্ত থাকুন, যতদিন আমি আছি সে কখনোই আমাদের দত্ত পরিবারের দরজায় পা রাখতে পারবে না। শুধু বিশ্বাস, পরিবারের মেয়েই আমাদের হাওফেং এর যোগ্য। বিশ্বাস পরিবার। কিন্তু তিরুনগরের ধনী তাদের মেয়েকে বিয়ে করলে সেটা তো এক লাফে আকাশে ওঠা। এইবার বিশ্বাস পরিবার অনেক সাহায্য করেছে, যাতে আমাদের হাওফেং শিখর গ্রুপে যোগ দেওয়ার সাথে সাথেই 50 কোটি টাকার প্রকল্প জিতে নিয়েছে। সত্যি সত্যি? খুব ভালো। চলো চলো, খেতে যাই। আচিং, তোর কি ক্ষুধা লেগেছে? আমি তোর জন্য রান্না করে দিচ্ছি।
আপু, আমার ক্ষুধা লেগেছে। আরে আপু, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ মেরেছে? না, আমি ওকে মেরে আসছি। না না, কেউ আপুকে কিছু বলেনি। আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। চেয়ারম্যান, আপনি যা চেয়েছিলেন পেয়েছি। এত তাড়াতাড়ি? পূর্বের ইতিহাস যাচাই করা যায়নি, কিন্তু 5 বছর আগে হঠাৎ তিরণনগরে দেখা যায় দত্ত হাউফেংয়ের বান্ধবী হয়। সে একা গাড়ি মেরামতের দোকান চালায়, দত্ত পরিবারকে পালন করে এবং দত্ত হাউফেংকে পড়াশোনার খরচ দেয় স্নাতকোত্তরে ভর্তি হতে। আর দত্ত হাউফেং কিছুদিন আগে সে সদ্য ইন্টারভিউ দিয়ে পাশ করেছে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে। চলো গাড়ি প্রস্তুত করো। আপনার মানে কি আপনার মেয়ে হতে পারেন? আমি জানি না, কিন্তু তার হাতে আমার মেয়ের মতো একটি জন্মচিহ্ন আছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, তাই আমি নিজে গিয়ে দেখতে চাই। আচিং, খেতে এসো। এত তাড়াতাড়ি ফিরলে কেন? আরে ওয়াং, বস, তুমি এখানে? ম্যাডাম, আমি পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের শিখর গ্রুপের চেয়ারম্যান, শ্রীমতী ডং রু। মালকিন, আমি পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের শিখর গ্রুপের চেয়ারপারসন মিসেস ডং রু। শিখর গ্রুপ তিরনগরের সবচেয়ে বড় গ্রুপ শিখর গ্রুপ। আমাদের ভিতরে যেতে বলবেন না? ভিতরে আসুন, আসুন। চা খান। ব্যাপারটা হলো, আজকে আপনি আমাদের গাড়ি মেরামত করে দিয়েছেন, আমাদের অনেক সাহায্য করেছেন। আমাদের চেয়ারপারসন বিশেষভাবে এসে আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন এবং আপনার সাথে সহযোগিতার কথাও বলতে চান। সহযোগিতা মানে আপনার মেরামতের দোকানটিকে আমাদের শিখর গ্রুপের নির্ধারিত মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র করা। আপনি কি এতে রাজি? এটা কিভাবে সম্ভব? আমি ভেবেছিলাম বিকেলে আপনারা আমার সাথে মজা করছেন। জিয়াউলান, আমি কি আপনাকে এভাবে ডাকতে পারি? অবশ্যই পারবেন। জিয়াউলান, আপনি কি তিরনগরের স্থানীয়? না, আমি নীলপুরে বড় হয়েছি। 5 বছর আগে তিরনগরে এসেছি। তাহলে আপনার বাবা মা তারা কি বেঁচে আছেন? আমি এতিম। আমিও আমার ভাই এতিমখানা থেকে বেরিয়েছি। এখন পর্যন্ত আমরা একে অপরের একমাত্র অবলম্বন। সত্যি আপনার জন্য কষ্ট হয়েছে। বাছা, কিছু যায় আসে না, এখন আমি ভালো আছি। ও হ্যাঁ, আপনারা কি এখনো খাননি? চলুন একসাথে খেতে যাই। না না না, আমার আরও কাজ আছে। ও হ্যাঁ, আগামীকাল আমি ওয়াং ইউকোয়ানকে পাঠাবো চুক্তি নিয়ে আসতে। ভবিষ্যতে আপনার দোকান আমাদের গ্রুপের নির্ধারিত মেরামত ও রক্ষণাবেক্ষণের জায়গা হবে। আরে, তাহলে আমি আপনাকে এগিয়ে দিই। চেয়ারম্যান, সে আমার মেয়ে, কিন্তু আমি তাকে চিনতে সাহস পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি সে আমাকে দোষ দেবে। আমি ভয় পাচ্ছি সে আমাকে মেনে নেবে না। আমি এটা সহ্য করতে পারবো না। আবারও ব্যর্থ হওয়ার অনুভূতি। চেয়ারম্যান, কিন্তু আমি আগে যেখানে ইউআরকে হারিয়েছিলাম সেটি ছিল তিরনগরে। সে নীলপুরে কিভাবে এলো? ওয়াং ইউকোয়ান, তুমি আমার বিশ্বস্ত লোক। কিছু বিষয় আমার তোমার কাছে এটা গোপন রাখা দরকার। এটা নিয়ে মাতৃত্ব পরীক্ষা করাও। আর জিয়াউল্যানের সাথে সহযোগিতার ব্যাপারে তাকে সবচেয়ে ভালো শর্ত দাও। যদি চেয়ারম্যান না থাকতেন আজকের আমি হতাম না। আপনি নিশ্চিন্ত থাকুন।
মিস্টার ওয়াং, আজ এত সকালে এসেছেন। চেয়ারম্যান নিজে যা ব্যবস্থা করেছেন তা আমি অবহেলা করতে পারি না। এটা চেয়ারম্যান নিজে তৈরি করা চুক্তি। দেখুন, ও, শ্রমিকের ঘন্টা প্রতি মূল্য 500 টাকা। একটি গাড়ির সার্ভিসিংয়ের মূল্য 2000 টাকা। এটি ইতিমধ্যে শীর্ষ ফরেস্ট দোকানের বিলাসবহুল মানের চেয়েও বেশি। না, এই চুক্তিটি খুবই মূল্যবান, আমি নিতে পারি না। আপনি নিয়ে নিন, এটা চেয়ারম্যান নিজে নিশ্চিত করেছেন। মিস্টার ওয়াং, আজ রাতে হাউফিংয়ের সাফল্য উৎসব। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দেরি করা যাবে না। বেরিয়ে আসুন। ফিনিক্স প্রাসাদের প্রধান অভিভাবক নারী সেনাপতিকে স্যালুট। লুই চিংসং, তুমি এখানে কেন এসেছো? নিং রাজা আপনাকে খুঁজছেন, আপনাকে দেশ রক্ষার প্রথম মহাসেনাপতি করতে চান। আপনি আমার হয়ে নিং রাজাকে উত্তর দিন, বলুন তার সদয়তার জন্য ধন্যবাদ। আমি এখন শুধু আমার প্রিয়জনের সাথে সাধারণ জীবনযাপন করতে চাই, বাকি সবকিছু কিছুই গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যাও। ধন্যবাদ, ধন্যবাদ। হিয়ে ভাই, ভবিষ্যতে যখন উন্নতি করবেন আমাদের যেন ভুলে না যান এই প্রাক্তন সহকর্মীরা। নিশ্চিন্ত থাকুন, হবে না। হা হা হা, ইয়ে ভাই কখনো সেরকম মানুষ নন। তীরনগর থেকে বিশ্বাস পরিবার এসেছেন। বিশ্বাস পরিবার সেই তীরনগরের বড়ধনী বিশ্বাস পরিবার, তীরনগরের দৈত্য। তারা তো শিখর গ্রুপের গভীর অংশীদার। ছোট এই দত্ত পরিবার কিভাবে বিশ্বাস পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলল? গুঞ্জন শুনছি সেই দত্ত পরিবারের ইয়ে হাউফেং বিশ্বাস পরিবারের মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। আহা, ওহে বিশ্বাস স্যার, আপনার আগমনে আমরা সম্মানিত, কিন্তু দূর থেকে স্বাগত জানাতে পারিনি। আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। হা হা হা। কোনো সমস্যা নেই, আজকে আমি মেয়ের সাথে এসেছি। ওখানে কিছু পুরনো বন্ধু আছে, আমি আগে মেয়েকে নিয়ে ওদিকে যাচ্ছি একটু সালাম করতে। যান যান। শিখর গ্রুপের চেয়ারম্যান ডংরু, মহিলা শিখর গ্রুপের প্রেসিডেন্ট, অফিসের প্রধান ওয়াং সাহেব এসেছেন। অভিনন্দন, অভিনন্দন। ও চেয়ারম্যান, আপনি এসেছেন। আমি শুধু দেখতে এসেছি, আপনারা ব্যস্ত থাকুন। আপনি স্বাচ্ছন্দ্যে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এই ডংরু চেয়ারম্যান, তিনি এখানে কেন এলেন? আমি কিভাবে জানব? তবে কি? ও, বুঝেছি, নিশ্চয়ই বিশ্বাস পরিবারের কারণে। সর্বোপরি বিশ্বাস পরিবার তো শিখর গ্রুপের সবচেয়ে বড় অংশীদার। মনে হচ্ছে আমাদের দত্ত পরিবার এবার সত্যিই উন্নতি করতে যাচ্ছে। আমাদের দত্ত পরিবার পুরোপুরি ভাগ্য বদলাতে যাচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ। আপা, চলো। মেয়ে, তুমি যদি শুধু ইয়ে হাউফেনের সাথে একসাথে থাকতে পারো তবে আমাদের বিশ্বাস পরিবারের সুযোগ আছে। এখন ইয়ে হাউফেং শিখর গ্রুপে যোগ দিতে পেরেছে শোনা যায়, সেই ব্যক্তি সুপারিশ করেছেন। বাবা, সেই ব্যক্তি কি আপনি আগে বলেছিলেন? তীরনগরের সবচেয়ে বড় ব্যক্তি। তাহলে যদি হাউফেং তার সাথে কিছু সম্পর্ক গড়ে তুলতে পারে, তার ভবিষ্যৎ সত্যিই সীমাহীন। ঠিক বলেছেন। সবাইকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমার ছেলের সাফল্য উদযাপন অনুষ্ঠানে। সে তো সদ্য মাস্টার্স শেষ করেছে, আমাদের তীরনগরের সবচেয়ে বড় গ্রুপ শিখর গ্রুপে চাকরি পেয়েছে। একজন মা হিসেবে আমি খুবই গর্বিত ও আনন্দিত। এবার আমার ছেলেকে উপরে এসে সবাইকে কিছু বলার জন্য। ফলাফল এসেছে? চেয়ারম্যান, ফলাফল এখনো আসেনি। ফলাফল এসেছে, আমাকে এখনই জানান। হ্যাঁ, আজ সবাইকে ধন্যবাদ আমার সাফল্য উদযাপনে আসার জন্য। আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে অনেক সাহায্য করেছে। যদি সে না থাকতো তাহলে আজ আমি সম্ভবত এখানে দাঁড়ানোর সুযোগ পেতাম না। ওহ দারুণ দারুণ। আপু, জামাইবাবু তোমাকে বলতে যাচ্ছেন। শুনেছি ওই মেয়েটি ইয়ে হাউফেং এর বান্ধবী। ওই মেয়েটি ইয়ে হাউফেং এর পরিবার চালায়। সে ইয়ে হাউফেং এর পড়াশোনার খরচও দিয়েছে। ছেলেটার ভাগ্য দারুণ।
আমি যদি এমন একজন ভালো বান্ধবী পেতাম, আমাকে 10 বছর কম বাঁচতে দিলেও আমি রাজি। তা তো বটেই। আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় সে সব সময় আমার পাশে ছিল, আমাকে উৎসাহিত করেছে। হাউফেং, যদি সে না থাকতো তাহলে আজকের আমি হয়তো থাকতাম না। সে আমাকে জীবনের প্রেরণা দিয়েছে, জীবনের পথ দেখিয়েছে এবং সে আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি। এবার আমাকে অনুমতি দিন সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার বান্ধবী। জাং ইউয়াও। আমার বান্ধবী জাং ইউয়াও। আপু, জামাইবাবু কি ভুল বলেছেন? আসলে হাউফেং আজকের এই অবস্থানে আসতে পেরেছে সত্যি তার নিজের চেষ্টার ফলে। আর আমি সেখানে শুধু খুব সামান্য ভূমিকা রেখেছি। হাউফেং এর সব প্রচেষ্টা আমি চোখে দেখেছি। সত্যি তার জন্য গর্বিত ও আনন্দিত। এবং আমরা 1 সপ্তাহ পর বাগদানের অনুষ্ঠান করব। সেই সময়ও আশা করি সবাই অংশগ্রহণ করবে। ইউয়াওকে বিয়ে করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। না, হবে না। হাউফেং, না। হাউফেং, আমাদের এই 5 বছরের সম্পর্ক কি সব মিথ্যা ছিল? মুলান, আমি তোমাকে বলছি, তুমি তো একজন গাড়ি মেরামতকারী মাত্র। কি ভেবে আমার ছেলে তোমাকে বিয়ে করবে? শুধু তোমার এই অবস্থার জন্য আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছো? এটা একেবারে পাগলের প্রলাপ। মুলান, আজ আমি উন্নত অবস্থানে আছি। ইতিমধ্যেই তোমার যোগ্য নই। আমি আশা করি তুমি আমার অগ্রগতির পথে বাধা দিও না। ইউয়াও, বিশ্বাস, পরিবারের ধনী পরিবারের মেয়ে আর তুমি। তুমি তো একজন গাড়ি মেরামতকারী মাত্র। তুমি কি মনে করো আমি কি বেছে নেব? ইউয়াও, বিশ্বাস, পরিবারের মেয়ে, বড় বাড়ির মেয়ে আর তুমি শুধু একজন গাড়ি মিস্ত্রি মাত্র। তুমি কি মনে করো আমি কি বেছে নেব? হাউফেং ঠিক বলেছে। তোমার মতো একজন মেয়ে আমাদের পরিবারে ঢুকতে চাও? আমি প্রথম রাজি নই। হ্যাঁ, ঠিক তোমার এই অবস্থা আমাদের পরিবারে আসা সম্ভব না। তুমি আমার সাথে এভাবে করতে পারো? এত বছর আমি প্রাণপণে গাড়ি মেরামত করে টাকা উপার্জন করেছি। আমি তোমাকে আর তোমার পুরো পরিবারকে পালন করেছি। আমি আর আমার ছোট ভাই একটু কষ্ট হলেও কিছু যায় আসে না। শুধু তুমি আর তোমার পরিবার ভালো থাকো, তাহলেই যথেষ্ট। তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে, তা কি এগুলো সব মিথ্যা ছিল? এই দত্ত পরিবার তো এখন কাজ শেষে পিঠে ছুরি মারছে। তুমি যে হাউফেং এর পাশে ছিলে এত বছরের কথা মাথায় রেখে, এখানে 2 লাখ টাকা আছে, নাও, এটা তোমার ক্ষতিপূরণ হিসেবে রাখো। হাউফেং, তুমি কি ঠিক করেছো? তুমি সত্যিই তাকে বিয়ে করবে? তাহলে তুমি কেন শেং চেঙে আমাকে বাঁচালে? তোমাকে বাঁচানো? কি বাঁচানো? সেই ফোপাই। ও, এই জিনিসটা, এটা তোমাদের কাছ থেকে নিয়েছিলাম, ভেবেছিলাম কি দামি জিনিস। এটা তো স্টেইনলেস স্টিলের টুকরো মাত্র। আমি ভেবেছিলাম এটা কোনো দামি জিনিস। এটা তো শুধু একটা স্টেইনলেস স্টিলের টুকরো। বৃথাই এটাকে ধন মনে করেছি, এত বছর ধরে রেখেছি। এটা তোমার না, একটা ভাঙা লোহার টুকরা। আমি আর এটাকে ধন মনে করেছি। ইয়ে হাউফেং, ঠিক আছে। ইয়ে হাউফেং, তুমি কি সত্যিই মনে করো তুমি নিজের যোগ্যতায় আজকে সবকিছু পেয়েছো? যেহেতু তুমি আমার সাথে এভাবে আচরণ করছো, তাহলে আমি ফিরিয়ে নেব তোমাকে দেওয়া সবকিছু। মুলান, তোমার মতে আমি শিখর গ্রুপে ঢুকতে পেরেছি? শিখর গ্রুপের 5 কোটি টাকার প্রকল্প সবই তুমি দিয়েছো? যদি আমি বলি হ্যাঁ, আমাদের হাউফেং শিখর গ্রুপে ঢুকতে পেরেছে,
এটা তার নিজের যোগ্যতা। তুই একটা পাগলি মেয়ে। একই পাগলের কথা বলছিস? ভালোই হলো যে আমি তোকে আমাদের বাড়িতে ঢুকতে দিইনি। যদি আমি হ্যাঁ বলি? নিশ্চয়ই আমাদের হাউফিং এর পাগল হয়ে গেছে, মানসিক ভারসাম্যহীন, তাই এখানে বক বক করছে। আমারও তাই মনে হচ্ছে। পাগলি মেয়েটা পাঠানো উচিত মানসিক হাসপাতালে। কেউ আছো? এই পাগলি মেয়েটাকে টেনে বের করে দাও। তোমরা সব খারাপ, আমার বোনকে ছুঁয়ো না। এই বোকা ভাই এখনো তোকে রক্ষা করতে জানে। এই বোকাটা সারাদিন দেখলে গা গুলিয়ে যায়। এখন তো ভালোই হলো, দুজনেই একসাথে বেরিয়ে যাও, আমাদের হাউফিং থেকে দূরে যাও। এসো, সবাইকে টেনে বের করে দাও। সরে যাও, সবাই সরে যাও। আমার ভাইকে ছুতে সাহস? তোমরা মরতে চাও? একটা নিচু স্তরের গাড়ি মেকানিক তোমার কি যোগ্যতা? চেয়ারম্যান হয়ে হাউফিং এর সামনে দাঁড়ানো। ফলাফল এসেছে মুলান আপনার নিজের মেয়ে। দোষ দাও। তবে তোরই দোষ। তাড়াতাড়ি কর, হাত দাও। থামো। থামো। চেয়ারপারসন ডংরু, আপনি কি তাকে চেনেন? চেয়ারপারসন নমস্কার। আপনার একদম দরকার নেই এসব লোকের জন্য দুঃখিত হওয়ার। সে শুধু একজন মিস্ত্রি, আমি সব খুঁজে দেখেছি। আপনি শুধু তার মেয়ে হওয়ার জন্য দুঃখিত হচ্ছেন। চেয়ারপারসন নমস্কার, আমি নতুন ম্যানেজমেন্ট ট্রেনি। সেই মেয়েটি আমার প্রাক্তন বান্ধবী। আপনি জানেন না, সে বাইরে সর্বত্র পুরুষদের সাথে ফ্লার্ট করে সারাক্ষণ বাইরে বাইরে থাকে। এই সব তার প্রাপ্য। চেয়ারপারসন, আমরা এখনই লোক ডাকছি ওদের বের করে দিতে, যাতে আপনার চোখে না পড়ে। কাউকে ডাকুক। হ্যাঁ হ্যাঁ, ওকে দ্রুত বাইরে ফেলে দাও। চেয়ারপারসন, আপনি এটা কি? আমার কথা তোমরা কি বুঝতে পারছো না? নাকি তোমরা বধির? আজকে কে তাকে স্পর্শ করার সাহস পায়? সে আমার শিখর গ্রুপের শত্রু। বিশ্বাস না হলে তোমরা একবার নড়ে দেখো। চেয়ারপারসন, এটা নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি। সে তো মিস্ত্রি, তার পরিচয় শুধু আমার প্রাক্তন বান্ধবী, এটাই তো। ঠিক বলেছেন। এসব লোক আপনার একদমই দরকার নেই ব্যক্তিগতভাবে আসা। চুপ। তুমি যে কোনো কোম্পানি, যে কোনো শিল্প তোমাকে নিয়োগ দেওয়ার সাহস করলে, তার মানে শিখর গ্রুপের বিরোধিতা করা। এখন থেকে শিখর গ্রুপ এবং বিশ্বাস পরিবারের সহযোগিতা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস পরিবারকে সম্পূর্ণ বয়কট করছি। বিশ্বাস পরিবারের তিরুনগরের সব ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ। না চেয়ারম্যান, কেন আপনি বিশ্বাস পরিবারকে বয়কট করতে পারেন না? চেয়ারম্যান, আপনি। চেয়ারম্যান, এখানে নিশ্চয়ই ভুল বোঝাবুঝি আছে। আমার ছেলে, সে এত মেধাবী, তার এখনো উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং ভবিষ্যৎ চেয়ারম্যান। চেয়ারম্যান, আপনাকে অবশ্যই ভালো করে ভাবতে হবে। দেখুন, আমাদের বিশ্বাস পরিবার নিরলস পরিশ্রম করে আপনাদের শিখর গ্রুপের সেবা করেছে। কোনো কৃতিত্ব না থাকলেও পরিশ্রম তো আছে। আচ্ছা, যেহেতু তোমরা জানতে চাও কেন, তাহলে আমি তোমাদের স্পষ্ট করে বলছি। কারণ সে হলো আমার ডংরু এর 20 বছর আগে হারিয়ে যাওয়া নিজের মেয়ে। হতে পারে না, হতে পারে না। এটা কিভাবে সম্ভব? চেয়ারম্যান, আপনি কি ভুল করছেন? হ্যাঁ চেয়ারম্যান, সে তো শুধু একজন। আমার মানে সে তো শুধু একজন গাড়ি মেরামতকারী। সে কিভাবে আপনার মেয়ে হতে পারে? আমার মেয়ে আমি নিজে জানি, তোমার বকবক করার দরকার নেই। ওয়াং ইউকুয়ান, ওদের সবাইকে বের করে দাও।
আরে চেয়ারম্যান 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 চেয়ারম্যান, আমি জানি আমি ভুল করেছি। তোমরা এখানে আর কি করছো? যে আমাকে আগে বাঁচিয়েছিল সে আসলে কে? আপু, লান লান, আমার মেয়ে লান লান। এই যে মা, তোমার জন্মের সময় তোমার হাতের দাগ অনুযায়ী একটি জেড পেন্ডেন্ট বানিয়েছিলাম। সব মায়ের দোষ। মা অসাবধানে তোমারটা হারিয়ে ফেলেছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সত্যি আমার মা? আমি আমি অভিনন্দন অভিনন্দন চেয়ারম্যান, অবশেষে মেয়েকে খুঁজে পেলেন। বাহ বাহ আপু, মাকে খুঁজে পেয়েছে। আপু মাকে খুঁজে পেয়েছে। লান লান, এখন থেকে এটাই তোমার বাড়ি। কিছু দরকার হলে মাকে বলো, আমি সবকিছু করব তোমার প্রতি আমার ঋণ শোধ করতে। শুধু চাই এই কয়েক বছরে তোমার প্রতি আমার ঋণ শোধ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। লান লান, সে তোমার ভাই। এখন থেকে সেও মায়ের সন্তান। মা তাকে নিজের সন্তানের মতো দেখবে। আমি কালই যোগাযোগ করব বিদেশের বন্ধুর সাথে। সে সবচেয়ে বিখ্যাত মস্তিষ্কের স্নায়ু বিশেষজ্ঞ। ধন্যবাদ, কিন্তু আপনার চিন্তা করার দরকার নেই। আকিংয়ের এই অসুখটা ডাক্তাররা ভালো করতে পারেনি। যদি ডাক্তাররা ভালো করতে পারতেন তবে সে অনেক আগে সুস্থ হয়ে যেত। তোমার চিন্তা করার দরকার নেই, মা ব্যবস্থা করবে। ও হ্যাঁ, কাল তোমার নানার বড় জন্মদিন। আমরা একবার ফিরে যাব নীলপুরের রায় পরিবারে। এখন তুমি ফিরে এসেছো, তাই এই সুযোগে ঘোষণা করে দেবা। ঠিক আছে চেয়ারম্যান, খারাপ খবর। তোমরা একটু বসো, আমরা বাইরে গিয়ে কথা বলি। বলো, কি ব্যাপার? আপনার বাবার বাড়ি ফিনিক্স প্রাসাদের কাছ থেকে অধিগ্রহণের প্রস্তাব এসেছে, আর ফিনিক্স প্রাসাদের দেওয়া দাম প্রায় আপনার বাবার সম্পত্তি এবং আমাদের শিখর গ্রুপকে বিনামূল্যে তাদের দিয়ে দেওয়ার মতো। ফিনিক্স প্রাসাদ, তাদের কি কোনো আইন নেই? একই সময়ে গাঙ্গুলি পরিবার বাজারে আমাদের শিখর গ্রুপকে তুষ্টভাবে আক্রমণ করছে, এবং আপনার বাবা যে রায় পরিবারের ব্যবসায়ী গোষ্ঠীর সাথে যুক্ত। ডাঙ্গুলি পরিবার, ইয়ানকিন, এবার বরং আমার মনোবাসনা পূর্ণ হল। এও বলা যায় দুর্ভাগ্য থেকে সৌভাগ্য। ক্যাংলিন, বেরিয়ে এসো। ফিনিক্স প্রাসাদের ডান কমান্ডার, সেনাপতিকে প্রণাম। সেনাপতি, আপনার নির্দেশিত কাজ আমরা তদন্ত করে ফেলেছি। ডংরু মহিলা সত্যি আপনার মা, কোনো সন্দেহ নেই। সেই বছর দুর্ঘটনায় আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, কিন্তু এই বছরগুলোতে তিনি কখনো হাল ছাড়েননি। আপনাকে খোঁজা। শিখর গ্রুপ তিরনগরের সবচেয়ে বড় কোম্পানি গ্রুপ, বাজার মূল্য 1000 কোটি টাকা। আর ডংরু মহিলার মায়ের পরিবার আরও বড়। রায় পরিবারের বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। নীলপুরের র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর একটি বড় কোম্পানি গ্রুপ, কিন্তু সম্প্রতি তাদের অবস্থা একটু খারাপ হয়েছে। রায় পরিবারকে আরেকটি কোম্পানি গ্রুপ দুর্বল উদ্দেশ্যে চাপ দিচ্ছে, আর কিছুদিনের মধ্যে তারা শীর্ষ 10 থেকে বাদ পড়ে যাবে। দুর্বল উদ্দেশ্যে চাপ দেওয়া হচ্ছে কে? নীলপুরের র্যাঙ্কিংয়ে প্রথম প্রভাত গ্রুপ, নীলপুরের গাঙ্গুলি পরিবার। সেনাপতি, আপনি দেখুন। আমি আমার মাকে কাউকে ঠকাতে দেব না। সবাইকে জানিয়ে দিন আগামীকাল তিরনগরের রায় পরিবারের বাড়িতে উপহার পাঠানো হবে। আমি সেনাপতি আগামীকাল ফিনিক্স প্রাসাদে ফিরে আসব। জি গুরুদেব। মা, আমি কাউকে দেব না তোমাকে ঠকাতে। বাবা,
আমাদের রায় পরিবারের ব্যবসায়িক গ্রুপের শেয়ার সম্প্রতি প্রায় 10% কমে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের কণ্ঠস্বর। আজ গাঙ্গুলি পরিবার আসছে। আমাদের রায় পরিবার এখন পিছু হটার কোনো জায়গা নেই। বাবা, আমরা রায় পরিবারের সাথে একসাথে থাকতে চাই। বড় মেয়ে আসছেন। বাবা, বড় ভাই, মেজ ভাই, বাবা শুভ জন্মদিন। বাড়িতে এ হলো মুলান, আমার মেয়ে। ইউআর, এটা কি ইউআর? আমার নাতনি। বাবা, ইনি আপনার নাতনি এবং আমারও দীর্ঘদিনের হারানো নিজের মেয়ে। ইউআর, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আয়। না না, দেখি। আজ আমার 80 বছরের জন্মদিন। তুমি ঈশ্বরের আমাদের রায় পরিবারের জন্য সেরা উপহার। 20 বছর হয়ে গেছে, অবশেষে ইউআর ফিরে এসেছে। সেই সময় তোমার মা ভুল করে তোমাকে হারিয়ে ফেলেছিল। আমাদের রায় পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিল। তোমার মা কাঁদতে কাঁদতে তোমাকে খুঁজছিল। 3 দিন কিছুই খায়নি। তোমার 2 মামা, ওরা পুরো তীরনগর খুঁজেছে, কিন্তু শেষ পর্যন্ত তোকে খুঁজে পায়নি। তুই কি আমাদের ঘৃণা করবি? সেদিন তোকে হারিয়ে ফেলার জন্য ইউআর। হয়তো একসময় ছিল, কিন্তু বলো তো, এই পৃথিবীতে কোন মা চায় নিজের সন্তানকে হারিয়ে ফেলতে? আমি মাকে বুঝি, তাই আমি ঘৃণা করি না। বাহ বাহ, নীলপুরের গাঙ্গুলি পরিবার এসেছে। কেউ আসছে না কেন? কেন রায় পরিবার থেকে কেউ আমাকে নিতে আসেনি? এটা আমাদের রায় পরিবারের এলাকা। এখনো গাঙ্গুলি পরিবার এখানে দাপট দেখানোর মতো নয়। তাই নাকি? গাঙ্গুলি কিন, তুমি এখানে কেন এসেছো? আমাদের রায় পরিবার তোমাকে চায় না। বের হয়ে যাও। ইনি তো গাঙ্গুলি পরিবারের বড় ছেলে। রায় পরিবার কেন তার সাথে এমন ব্যবহার করছে? আপনার জানা নেই, গাঙ্গুলিকিন একসময় রায় মেয়েটিকে পছন্দ করতেন। গাঙ্গুলিকিন শুধু চেয়েছিলেন রায় মেয়েটিকে ব্যবহার করতে। তারপর রায় পরিবার তীরনগরে বদনাম পেয়েছিল। তাহলে সে এখনো আসতে সাহস পায় কি করে? কে জানে। শোনা যাচ্ছে না গাঙ্গুলি পরিবার রায় পরিবারের বিরুদ্ধে বড় কিছু করছে এবং তাদের দমন করছে? বুড়ো বাবু, আমরা আজকে তো এসেছি আপনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। কেন আমাদের বের করে দিচ্ছেন? গাঙ্গুলিকিন, তুই এখান থেকে বের হয়ে যা, নইলে এখনই লোক ডাকবো। তুমি তো খুব নিষ্ঠুর। তবে আজকে এসেছি বুড়ো বাবুকে উপহার দিতে, কারণ খুব শীঘ্রই তোমরা আর পাবে না এই উপহারটি। ইনি আপনার মেয়ে, তাই না? এত বড় হয়ে গেছে। আমার মনে আছে সেবার তুমি তো তাকে হারিয়ে দিয়েছিলে না? কি এখন তাকে ফিরিয়ে এনেছো? আর দেখতে এত সুন্দর হয়েছে। আমার ছেলের সাথে মানাবে, বেশ মানানসই। না হলে তাকে আমার ছেলের সাথে বিয়ে দাও, আমাদের 2 পরিবার একত্রিত হবে, আরো বড় ও শক্তিশালী হব। তোমার কি মনে হয়? ইয়ানকিন, তুমি একটা বদমাশ। আমার মেয়ের উপর নজর দিয়েছ, বের হয়ে যাও। আগে জানতাম তো সেদিন তোমাকে দিয়ে আমার সন্তান ধারণ করাতাম তোমাদের রায় পরিবার, তাহলে আমার মুঠোয় চলে আসত। বদমাশ, আজ আমি তোমাকে শেখাবো কিভাবে মানুষ হতে হয়। দাদা। ছোট ভাই, তুমি আমার রায় পরিবারে উৎপাত করতে সাহস? তুমি কি সত্যিই মনে করো এই পৃথিবীতে কোনো আইন কানুন নেই? আমি তো হাত তোলাইনি, স্পষ্টতই ডংলিনজি প্রথমে হাত তুলেছে, তা না? হ্যাঁ, সবাইকে পরিচয় দিতে ভুলে গেছি। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হলো ফিনিক্স প্রাসাদের বিশেষ দূত। ফিনিক্স প্রাসাদের বিশেষ দূত। কি? ফিনিক্স প্রাসাদ? আমি বলেছি আজ উপহার দিতে এসেছি রায় মহাশয়, উপহার গ্রহণ করুন।
আমার বাবার জন্মদিনের ভোজে তুমি এই জিনিসগুলো উপহার দিয়েছো? ইয়ানকিন, তুমি একদম বদমাশ। রায় মহাশয়, এই ঘড়িটি আমি যত্ন করে বেছে নিয়েছি। আপনাদের রায় পরিবারকে ঘড়ি উপহার দিতে পেরে আমি খুব খুশি। তুই বাবা 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 তোমরা গাঙ্গুলি পরিবার অনেক বাড়াবাড়ি করেছো। বাড়াবাড়ি? তোমরা রায় পরিবার আগেই তোমাদের অস্তিত্বের প্রয়োজন ছিল না। বলছি, তোমাদের ফিনিক্স প্রাসাদের নারী সেনাপতি শীঘ্রই ফিরে আসছেন। তোমাদের রায় পরিবারের সম্পদ, সেটাই আমার নারী সেনাপতির জন্য উপহার। বিশেষ দূত মহাশয় আজও এই জন্যই এসেছেন। ঠিক বলেছেন। তোমরা রায় পরিবার যদি বুদ্ধি দেখাও, তোমাদের সব সম্পত্তি দিয়ে দাও, যাতে আমি নারী সেনাপতির কাছে উপহার দিতে পারি। হয়তো নারী সেনাপতি খুশি হলে তোমাদের পুরো পরিবারকে শান্তিতে সাধারণ মানুষ হিসেবে থাকতে দেবেন। না হলে তোমাদের রায় পরিবার ধ্বংস করে দেওয়া অসম্ভব নয়। তোমাদের কি কোনো আইন নেই? আইন? এই নীল দেশে ফিনিক্স প্রাসাদই হল সর্বোচ্চ ক্ষমতা। তোমরা এভাবে অন্যদের অত্যাচার করো, বড় রক্ষক জানলে ভয় হয় না? রাগ করবেন? আমরা সবাই বড় রক্ষকের জন্য কাজ করি। এটাই বড় রক্ষকের ইচ্ছা। ঠিক আছে, তোমাদের রায় পরিবারের সবাই আমার সাথে একবার চলো। যখন তোমরা সম্পত্তি দিতে রাজি হবে, আমি তখন বিবেচনা করব তোমাদের ফিরতে দেব কিনা। নিয়ে যাও। তোমরা এই লোকগুলো সবাই সরো। কোথাকার বোকা, একদিকে সরে যা। তুমি বিশ্বাস করো না? ওয়া, আমি আছি, তোমার চিন্তা করার দরকার নেই। একদল অকর্মা। ফিনিক্স প্রাসাদের নামে সাহস করে বেরিয়ে এসে প্রতারণা করছো। আমি দেখছি তোমরা সত্যি মৃত্যুকে ভয় করো না। তুমি কে? তুমি জানার যোগ্য নও। বেশ, তো কিছুটা ক্ষমতা আছে, তবে প্রতিনিধির সামনে তুমি এখনো কিছু নও। হ্যাঁ, ঠিক এমনই। তুমি আমার একটি আঙুল তোমাকে পিষে মেরে ফেলতে পারি। তাই নাকি? আমি দেখতে চাই তুমি এই ছোট প্রতিনিধি আজ আমার রায় পরিবারকে কি করতে পারো। আজ আমার রায় পরিবারকে কি করতে পারো? তোমরা যা কিছু করতে চাও আমার ওপর এসো। এটাই কি সুরক্ষিত হওয়ার অনুভূতি? এই সামান্য রায় পরিবার কি তুফান তুলতে চায়? তোমরা ভালো করে দেখো, এ হলো ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষকের আদেশপত্র, যা দেখলেই যেন তাকিয়ে দেখা। এটা যে ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষকের আদেশপত্র। সত্যি? ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষককে প্রণাম। ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষককে প্রণাম। তুমি প্রণাম না করার সাহস পেলে? প্রধান রক্ষকের আদেশ অমান্য করছো, ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষককে অসম্মান করছো। তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত আজ। তোমরা তীরনগরের রায় পরিবার একসাথে ধ্বংস হবে। যে কেউ আসুক তোমাদের বাঁচাতে পারবে না। রায় পরিবার, তাড়াতাড়ি দিয়ে দাও তোমাদের সব সম্পত্তি এই বিশেষ দূতের কাছে, মহিলা সেনাপতির প্রত্যাবর্তন উৎসবে তাকে উপহার দিতে। রায় পরিবার শেষ হয়ে গেল। হ্যাঁ, সেটা তো ফিনিক্স প্রাসাদ। হ্যাঁ, নীল দেশের মধ্যে ফিনিক্স প্রাসাদই সর্বোচ্চ। কে অসম্মান করার সাহস করে? যাও, আমার পরিবারের সম্পত্তির খাতা নিয়ে এসো। ঠিক আছে বাবা। থামো। তুমি কি প্রধান রক্ষকের আদেশের কর্তৃত্ব বাধা দিতে চাও? প্রধান রক্ষকের আদেশপত্র? সে হলো লুই ছিংসং। আমার সামনে দাঁড়িয়ে তুমি তাকে জিজ্ঞেস করো, সে কি আমাকে এই আদেশপত্র সম্মান করতে বলার সাহস পাবে? দুঃসাহস! তুমি সাহস করে প্রধান রক্ষককে অপমান করছো। প্রধান রক্ষকের নাম তুমি বলতে পারো না। এই ছোট্ট মেয়েটি এত বড় সাহস! তোমার রায় পরিবার আজ নিশ্চিতভাবে পুরো পরিবার ধ্বংস হবে। মাত্র একটি নবম শ্রেণীর দূত এই মহারক্ষকের আদেশপত্র ধারণ করতে পারে? এই লুই চিংসং সত্যিই হতাশাজনক বটে। ফিনিক্স প্রাসাদের মহারক্ষকের সমালোচনা। ফিনিক্স প্রাসাদের সমালোচনা। তুমি মরতে চাও? তোমরা রায় পরিবার সত্যিই নিজের মৃত্যু ডেকে আনছো। নীলপুরের পরিবারগুলো থেকে উপহার এসেছে। তিন পরিবার প্রধান পথে আছেন। এখনই পৌঁছে রায়বাবুর জন্মদিনে শুভেচ্ছা জানাবেন।
ও মা গো, এরা যে নীলপুরের বড় বড় অভিজাত পরিবার। কোনো ধারণা নেই। রায় পরিবার এবং নীলপুরের বড় বড় অভিজাত পরিবার, এদের মধ্যে সম্পর্ক আছে। নীলপুরের 10টি অভিজাত পরিবার, এই 3টি পরিবার নিশ্চিতভাবে প্রথম 5-এর মধ্যে পড়ে এবং ফিনিক্স প্রাসাদের সাথে সরাসরি সম্পর্ক আছে। না না, উপহার এসেছে। কেন 3 পরিবার প্রধান সবাই রায় পরিবারের সাথে সম্পর্কযুক্ত? আগে আমি পুরোপুরি জানতাম না। আমিও জানি না, তবে মহারক্ষকের আদেশপত্র এখানে আছে। আজকেও আসলেও কোনো লাভ নেই। আমার জন্মদিন, কি করে কয়েকজন পরিবার প্রধানকে কষ্ট দিতে পারি? এবং উপহারও পাঠিয়েছেন, এটা তো আমার জন্য খুবই বেশি। একটু শুভেচ্ছা দয়া করে রায়বাবু গ্রহণ করুন। নীলপুরের বাই পরিবারের প্রধান এসেছেন। নীলপুরের সুপরিবারের প্রধান এসেছেন। নীলপুরের সাঙ্গুয়ান পরিবারের প্রধান এসেছেন। আপনারা 3 জন এসেছেন, এটা খুবই সম্মানের। রায় পরিবারের আমি দূর থেকে স্বাগত জানাতে পারিনি, দয়া করে ক্ষমা করবেন। রায় সাহেব, আপনি খুব বিনয়ী। আপনি আজকের জন্মদিনের নায়ক। আমরা শুধু শুভকামনা জানাতে এসেছি। ঠিক বলেছেন। রায় সাহেব, আর বিনয়ী হবেন না। রায় সাহেব, আমাদের কয়েকটি পরিবারের সাথে আরও বেশি করে যোগাযোগ রাখুন। ঠিক আছে। আরও যোগাযোগ। ঠিক আছে, ঠিক আছে। নীলপুরের 3 প্রধান পরিবারের প্রধান এসেছেন। রায় সাহেব কত ক্ষমতাশালী। আপনারা 3 জন কি আপনি আসেননি রায় সাহেবের পক্ষ নিতে? পক্ষ নেওয়া? এই রায় পরিবার প্রধান রক্ষককে সম্মান করে না। আমরা তার সম্পত্তি মহিলা সেনাপতিকে উপহার দিয়েছি, মহিলা সেনাপতির প্রত্যাবর্তনের উপহার হিসেবে। আপনাদের 3 জনের কোনো আপত্তি আছে কিনা জানি না। এটি প্রধান রক্ষকের আদেশ। এটি প্রধান রক্ষকের শেষ। প্রধান রক্ষকের স্বয়ং উপস্থিতির সমান। আপনারা 3 জন সরে দাঁড়ান, যাতে প্রধান রক্ষকের গুরুত্বপূর্ণ কাজে বাধা না পড়ে। তোমরা কি হাসছো? এটি তো প্রধান রক্ষকের ফরমান, যা স্বয়ং প্রধান রক্ষক মহোদয় জারি করেছেন। প্রধান রক্ষক নিজে জারি করা আদেশ। এটা মনে হচ্ছে সত্যি প্রধান রক্ষকের ইচ্ছা, কিন্তু এটা তোমার নিজের একতরফা সিদ্ধান্ত প্রধান রক্ষকের নাম ব্যবহার করে। তুমি কি জানো এটা তো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ? হ্যাঁ, একটি তুচ্ছ প্রধান রক্ষকের ফরমান। আর রায় পরিবারকে চ্যালেঞ্জ করার সাহস? যদি প্রধান রক্ষক তোমার কাজ জানতে পারেন, তুমি একজন 9ম শ্রেণীর বিশেষ দূত সহ্য করতে পারবে প্রধান রক্ষকের ক্রোধ? তোমরা কয়জন সত্যি অমান্য করতে চাও প্রধান রক্ষক মহোদয়ের আদেশ? এটি তো 100% খাঁটি প্রধান রক্ষকের ফরমান। একটু পরে প্রধান রক্ষক মহোদয় নিজে আসবেন। তোমরা যারা প্রধান রক্ষকের ফরমান অমান্য করেছ, মৃত্যুর জন্য অপেক্ষা করো। ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষক আসছেন। প্রধান রক্ষক প্রণাম। প্রধান রক্ষক প্রণাম। প্রধান রক্ষক প্রণাম। প্রধান রক্ষক মহোদয়, নীলপুরের 3টি প্রধান পরিবার প্রধান রক্ষকের আদেশ অমান্য করেছে। রায় পরিবারকে আশ্রয় দিচ্ছে, সরাসরি আমাদের ফিনিক্স প্রাসাদের বিরোধিতা করছে। আমাদের ফিনিক্স প্রাসাদকে অসম্মান করো, তোমাদের খুব সাহস। প্রধান রক্ষক তাহলে আমি। এই সব যারা প্রধান রক্ষকের আদেশ অমান্য করে সাফ করে দেব। লু চিংসং, কয়েকদিন দেখা নেই, তোমার এই চাল বেশ বেড়ে গেছে বলতে হবে। তুই কে? ফিনিক্স প্রাসাদের প্রধান রক্ষক লু চিংসং। প্রাসাদপতিকে প্রণাম জানাচ্ছি সেনাপতি মহোদয়া। নীলপুরের বাই পরিবারের প্রধান, নীলপুরের সাঙ্গুয়ান পরিবারের প্রধান, নীলপুরের সুপরিবারের প্রধান সেনাপতি মহোদয়াকে প্রণাম জানাচ্ছেন। সেনাপতি প্রণাম। লুই চিংসং, সে তোমার লোক। জবাব দিচ্ছি সেনাপতি। এটা আমার অবহেলা, কারণ ক্যাংউইন থেকে জানতে পেরেছিলাম যে আপনি ফিনিক্স প্রাসাদে ফিরে আসছেন। তাই আমি চেয়েছিলাম সে আপনার জন্য কিছু উপহার প্রস্তুত করুক, কিন্তু ভাবিনি এই বোকা কি করে ঝামেলা বাঁধিয়েছে তোমার পরিবারের ওপর। লুই চিংসং, তুমি জানো আমি মিথ্যা বলতে পছন্দ করি না।
সেনাপতি, সবই আমার দোষ। আমি চেয়েছিলাম নীলপুরে 10টি প্রধান পরিবারকে ফিনিক্স প্রাসাদের অধীনে আনার জন্য, তাই নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি আমি আগে জানতাম তোমার এবং রায় পরিবারের সম্পর্ক, আমি এমন করতাম না। দয়া করে সেনাপতি, শাস্তি দিন। আচ্ছা, যদিও তোমার তদারকির দায়িত্বে অবহেলা ছিল, কিন্তু আমি এখানে না থাকার এই বছরগুলোতে তুমি ফিনিক্স প্রাসাদ পরিচালনা করেছ, তারও কৃতিত্ব আছে। এখন আমি ফিনিক্স প্রাসাদের শাসক হিসেবে তোমাকে প্রধান রক্ষকের পদ থেকে অপসারণ করছি এবং তোমাকে ফিনিক্স শৈলে 3 বছরের জন্য নির্বাসিত করছি। এরপর ফিরে এসে ফিনিক্স প্রাসাদের নির্দেশের অপেক্ষা করো। তোমার কি আপত্তি আছে? কোনো আপত্তি নেই মহিলা সেনাপতি, আপনি ফিনিক্স প্রাসাদের সর্বেসর্বা। আপনার কথা আমরা নিঃশর্তভাবে মেনে চলি। এই লোকটির ব্যাপারে তুমি ব্যবস্থা নাও, আমি তাকে আর দেখতে চাই না। জি। মহিলা সেনাপতি, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে মিনতি করছি। আপনি আমাকে ক্ষমা করুন মহিলা সেনাপতি, টেনে নিয়ে যাও, ফিনিক্স কারাগারে নিক্ষেপ করো। না, আমি আপনাকে মিনতি করছি, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে মিনতি করছি। আর তুমি? অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। দূর হও, আমার মেয়ে থেকে দূরে থাকো। ক্যাংলিন, মহিলা সেনাপতি আপনার কাছে হাজির। এই ব্যক্তিকে তোমার হাতে সোপর্দ করলাম, তুমি ব্যবস্থা নাও। জি। তুমি আমার সাথে ফিনিক্স কারাগারে ফিরে এসো। ভালো করে আত্মসমালোচনা করো। মা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি যাই পদেই থাকি না কেন, সেনাপতি হোক বা অন্য কিছু, আমি চিরকাল আপনার মেয়েই থাকব। ল্যান, এত বছর তুমি আমাদের নীল দেশের উত্তর সীমান্ত রক্ষা করেছ, দেশ ও পরিবার রক্ষা করেছ। সত্যি তুমি খুব কষ্ট পেয়েছ। এসব মায়েরই দোষ। আহা, এসব হয়ে গেছে, আমরা এখন থেকে একটি পরিবার একসাথে ভালো থাকব। ঠিক আছে, ঠিক আছে। ও হ্যাঁ, মায়ের নীলপুর হাসপাতালে একজন মস্তিষ্ক ও স্নায়ু বিভাগের ডাক্তার বন্ধু কাল আসবে, ভাইকে দেখাতে পারে। কুইং, সত্যি খুব করুণ। সেই সময় আমরা একসাথে এতিমখানা থেকে বের হওয়ার পর পালক পিতামাতা আমাদের দত্তক নেন। পরে তারা মারা যান। আমরা সবসময় একসাথে ছিলাম, একে অপরের ভরসা ছিলাম। তারপর আমরা দুজনেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম, কিন্তু আমাদের নিযুক্ত করা হয়েছিল ভিন্ন যুদ্ধক্ষেত্রে। সেই ঘটনায় আমি খুব গুরুতর আহত হয়েছিলাম, আর কুইং অন্য যুদ্ধক্ষেত্রে সেও আহত হয়েছিল। ফিরে আসার পর এখন এই অবস্থায় চলে এসেছে। নিশ্চিন্ত থাকো, ভবিষ্যতে সব ঠিক হবে। সবাই ভালো থাকবে, ভালো থাকবে। ল্যান, তুমি নিশ্চিন্ত থাকো, যদিও নীলপুর হাসপাতালে কিংয়ের রোগ ধরা পড়েনি, কিন্তু কিছু যায় আসে না। মা তোমাদের বিদেশে নিয়ে যাবেন চিকিৎসার জন্য। আমরা আরও চেষ্টা করব, হয়তো সুযোগ হবে। মা, ঠিক আছে, সেবারও আমি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছিলাম কিংকে, কিন্তু ডাক্তার বললেন কিং নিজেকে গুকুটিয়ে নিয়েছে। যদি সে নিজে জেগে উঠতে না চায়, তাহলে কেউ পারবে না তাকে স্বাভাবিক করতে। আপা, এটা খুব মজার। দেখো, এখানে একটা ছোট কালো দাগ আছে। সেনাপতি, 3 দিন পর নীলপুর মহা হোটেলে রাজা আপনার জন্য আয়োজন করবেন অভিষেক অনুষ্ঠান। আমি যাব। আর একটা কথা, বলো। সম্প্রতি অস্থির হয়ে উঠেছে, বিশেষ করে জাপান। শোনা যাচ্ছে তারা এবার আপনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসবে। রাজাও রাজিজি হয়েছেন। আমি ভয় পাচ্ছি তাদের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সেবার আমি কিভাবে ওদের হারিয়েছিলাম, আজও আমি সেটা করতে পারি। এটা রাজা দিয়েছেন নীলপুরের মহার্ঘ নিলাম কেন্দ্রের আমন্ত্রণপত্র শুনেছি। এই নিলাম কেন্দ্রে বেশ ভালো জিনিসও বেরিয়েছিল। আমাকে দাও। সত্যি নীলপুরের মতো সবচেয়ে বড় মহার্ঘ নিলাম কেন্দ্র।
এটা আমাদের তিরনগরের চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ। হ্যাঁ, এখন মহার্ঘ নিলাম কেন্দ্রের মান দিন দিন কমছে যে কেউ ঢুকতে পারে। ঠিক তাই। কি দেখছো? দেখোনি? তোমরা দুজন কোন পরিবারের সন্তান? এত নির্লজ্জভাবে কথা বলছো, সত্যি শিষ্টাচারহীন। হুয়া ভাই, এই বুড়ি আমাদের গালি দিচ্ছে, সত্যি নিজের অবস্থান জানে না। এ বুড়ি, জানিস আমরা কে? উনি হালদার পরিবারের লোক। হালদার পরিবার নীলপুরে 10টি বড় পরিবারের মধ্যে শীর্ষে থাকা একটি পরিবার। নীলপুরে হালদার পরিবার পা মারালে নীলপুর কেঁপে ওঠে। হালদার পরিবারের বড় ছেলে উ চাউশিয়ন, আমার মামাতো ভাই। আমার সাথে বেয়াদবি করলে আমি তোমাদের পিষে মারবো, পিঁপড়ে পিষার মতো। মুখ যদি দরকার না হয় তবে দরকারি কাউকে দিয়ে দাও। তুই তুমি কি জানো, শুনেছি আজ বড় কেউ আসবেন মহার্ঘ নিলাম কেন্দ্রে। বড় ব্যক্তি? কেমন বড় ব্যক্তি? আমি শুনেছি নিহং দেশের রাজপুত্র। নিহং দেশের রাজকুমার, সত্যি বড় ব্যক্তি বটে। তা তো শুনেছি। এইবার সাথে যারা এসেছে তারা নীলপুরের 10টি পরিবারের লোক। মনে হচ্ছে এবার ভালো জিনিস আমাদের ভাগ্যে জুটবে না। সবশেষে কে সাহস করে নীলপুরের 10টি পরিবারের সাথে বিরোধিতা করতে? সেই সময় নিহং আমার নীলদেশ আক্রমণ করেছিল। আমার নীলদেশের প্রজারা ভীষণ মূল্য দিয়েছিল, তবেই বিদেশি জাতিকে নীলদেশ থেকে বের করে দিয়েছিল। এখন শুধু নির্লজ্জের মতো আমার নীলদেশে প্রবেশ করছে, এমনকি উচ্চাসনে বসে আছে সম্মানিত অতিথি হিসেবে। নিং হোয়াংতিয়ান, এটা কি তুমি মঞ্জুর করেছ? নিলাম এখন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। 800 বছর আগের প্রাচীন হুয়া যুগের মহান চিত্রকর লিন জেদুয়ানের কাজ কিয়ানলি জিনশিউ চিত্রের আসল কপি শুরু। দর 50 লক্ষ। সবাই দর বলুন। এই প্রথম জিনিসটি হলো এত ভালো জিনিস 55 লক্ষ। 7 লক্ষ। 65 লক্ষ। মেয়ে, এটা সত্যিই ভালো জিনিস। যদি তুমি পছন্দ কর, আমি তোমার জন্য কি কিনে দেব। ধন্যবাদ মা, তবে আগে আমি নিজে চেষ্টা করি। 80 লক্ষ। আমি 10 কোটি দিচ্ছি। ভাই এসেছো? যাও। জাপান থেকে আসা এই ভদ্রলোক 10 কোটি টাকা দর দিয়েছেন। জিজ্ঞেস করছি তার চেয়ে বেশি দর দেওয়ার কেউ আছে কি? জাপান এখনো সাহস করে আমার নীল দেশের ভূখণ্ডে পা রাখতে মনে হচ্ছে তখন তোমাদের জাপান এখনো শায়েস্তা হয়নি। নীলদেশের প্রাচীন চিত্রকলা আমার খুব পছন্দ হয়েছে। নিয়ে যাব। আমার কুকুর ছানার জন্য সাজসজ্জা হিসেবে খুব ভালো হবে। কিকুয়া এই চিত্রকলাটি কিনতে চেয়েছেন। এটি আমাদের নীল দেশের জন্য গর্বের বিষয়। যদি লিন জেদুয়ান জানতে পারেন, তিনিও গর্বিত হবেন। ভালো বলেছেন। 15 কোটি। ওহো, ভালো। নীল দেশের মানুষ হতে চাও না, বরং জাপানিদের কুকুর হতে যাচ্ছ। কিছু লোকের হাড় এত নরম হয় কেন? তুমি সাহস করে আমাকে গালি দিচ্ছ? তুমি মরতে চাও, তাই না? তুই মরতে চাস, তাই না? উ জুন। ও হে বাচ্চা মেয়ে, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? খুব সাহসী তো। কিন্তু তোমার চ্যালেঞ্জ আমার কাছে এতটাই হাস্যকর, এতটাই দুর্বল। 20 কোটি। আমার পছন্দের জিনিস, এমনকি পায়ের তলার ন্যাকড়াও। কেউ আমার সাথে পেরে উঠতে সাহস করে না। 30 কোটি। লান, এই কার্ডটা নে। মা, তুই ভুলে গেছিস আমি কে। এই সামান্য টাকা আমি দিতে পারি, ফিরিয়ে রাখ। 35 কোটি। 50 কোটি। 55 কোটি। এই পেন্টিংটা এত বেশি দামে উঠলো? এই মেয়েটি আসলে কে জানি না। এই নিলাম, আর শুধু একটি নিলাম নয়, এটা আমাদের নীল দেশের সম্মানের বিষয়। 5 কোটি 5 কোটি করে বাড়াচ্ছ? তোমার নিহং দেশ এতই দুর্বল, টাকা নেই, তাহলে অন্যদের মতো নিলামে আসতে শেখো না। 100 কোটি।
বেহায়া, তুমি আমাকে অপমান করতে সাহস পাও? তুমি নীল দেশের বাজে লোক। আমাকে অপমান করতে সাহস? আমি মহান রংধনু দেশের রাজকুমার। ও ভাগী মেয়ে, তুমি কি জানো তুমি কাকে বিরক্ত করেছো? এমন একজনকে যাকে তোমার জীবনে বিরক্ত করার যোগ্যতা নেই। টাকা থাকলে দাও, না থাকলে চুপ করো, লজ্জা দিতে এসো না। সত্যি তোমার রংধনু দেশ এখনো 5 বছর আগের মতোই অকেজো, কোনো শক্তি নেই, শুধু অক্ষমের মতো ঘেউ ঘেউ করা। তুমি কিকুয়ারা মহাশয়কে বিরক্ত করতে সাহস পাও? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সরে যাও। মহান রংধনু দেশের লোকেরা শক্তি দিয়ে কথা বলে। 15 কোটি, 30 কোটি। বেশ, তুমি আমার হালদার পরিবারকে বিরক্ত করতে সাহস পাও? তুমি যেই হও না কেন, আমি তোমাকে মূল্য দিতে বাধ্য করব। 30 কোটি একবার, 30 কোটি 2 বার, 30 কোটি 3 বার। অভিনন্দন এই মহিলাকে, সফলভাবে 1000 মাইলের সুন্দর দৃশ্যচিত্রটি নিলামে কিনেছেন। রংধনু দেশ তো তিল পরিমাণ জমি। সত্যিই জানি না তোমার সাহস কোথা থেকে আসে যে তুমি আমার নীল দেশের মাটিতে পা রাখতে সাহস পাও। বেহায়া, তুমি নীল দেশের মানুষ, বারবার আমার রংধনু দেশকে অপমান করছো। সত্যি তুমি মৃত্যু ডেকে আনছো। তুই একটা নোংরা মেয়ে। আমি তোমাকে জুচুয়ান মহোদয়ের পায়ে তওবা করো, যাতে তুমি জানো নিহং দেশের মানুষের মর্যাদা অলঙ্ঘনীয়। নিহং দেশের মানুষকে অপমান করা যাবে না। এই মেয়েটি সত্যিই মরতে চায়। কিন্তু এখন আমাকে অবশ্যই পিতার দেওয়া কাজ শেষ করতে হবে, অযথা ঝামেলা বাড়ানো উচিত নয়। লান লান। মা, চিন্তা করো না। দ্বিতীয় নিলাম সামগ্রীটি একটি পাথর। এই পাথরের কাজ এখনো জানা যায়নি। কথিত আছে এই পাথরটি প্রাগৈতিহাসিক যুগের প্রারম্ভিক দর 1 লাখ। এই সেই পাথর, জিউলং চিলিয়ান জিন। এটি প্রাচীনকাল থেকে চলে আসছে। কথিত আছে নীলদেশের জুয়ান ইউয়ান তলোয়ার। এটিও জিউলং চিলিয়ান জিনের কারণে জন্মগ্রহণ করেছে। এই পাথরটি আমি অবশ্যই পাব। 1 লাখ টাকা খরচ করে একটা পাথর নিলাম করা? পাগল হয়ে গেছো? তুমি বলছো এটা প্রাগৈতিহাসিক পাথর, এ কথা বললে কেউ বিশ্বাস করবে না। কেউ একটা দর দাও। 1,05,000। আমি শুধু একটা দাম বলছি, তোমরা সবাই ইচ্ছামতো দাম দিতে পারো। আমি শুধু একটা দাম বলছি, তোমরা সবাই ইচ্ছামতো দাম দিতে পারো। এটা সম্ভবত মহার্ঘ নিলাম কেন্দ্রের লোক। একটা সাধারণ পাথর এত টাকার মূল্য কিভাবে হতে পারে? আমারও তাই মনে হচ্ছে। 1,05,000 প্রথমবার, 1,05,000 দ্বিতীয়বার। এই পাথরটা, এটা জিউলং চিলিয়ান জিন। কথিত আছে এটি অস্ত্রের ভাগ্য বৃদ্ধি করতে পারে, রাষ্ট্ররক্ষা মহাস্ত্রে পরিণত হয়। 1,10,000। সম্ভবত এই পাথর কেউ চিনতে পারেনি, তাই আমি এটি নিয়ে নিচ্ছি। সম্ভবত এই পাথর কেউ চিনতে পারেনি, তাই আমি এটি নিয়ে নিচ্ছি। সম্ভবত এই পাথর কেউ চিনতে পারেনি, তাই আমি এটি নিয়ে নিচ্ছি। তাহলে তারাই এজন্যই এসেছিল। 10 লক্ষ। তোমার মাথা খারাপ? একটা পাথরের জন্য আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছো? তোমার মাথা খারাপ? একটা পাথরের জন্য আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছো? 20 লক্ষ। 50 লক্ষ। এই মহিলা কি এই পাথর জিউলং চিলিয়ান জিন বলে জানে? না, এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। এই মহিলা কি এই পাথর জিউলং চিলিয়ান জিন বলে জানে? না, এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। এই মহিলা কি এই পাথর জিউলং চিলিয়ান জিন বলে জানে? না, এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। এই মহিলা কি এই পাথর জিউলং চিলিয়ান জিন বলে জানে? না, এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। 1 কোটি। এই মহিলা কি এই পাথর জিউলং চিলিয়ান জিন বলে জানে? না, এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। এই মহিলা কি এই পাথর জিউলং চিলিয়ান জিন বলে জানে? না, এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। এই পাথরটাকে সত্যিই এমন কোনো ভালো জিনিস যে আপনারা দুজন এত করে কাড়াকাড়ি করছেন? জানি না, কিন্তু এই মেয়েটির পরিচয় কি যে এভাবে জিনিস কাড়াকাড়ি করে? হালদার পরিবারকে লাগাতে ভয় পায় না? ভালো করে বলছি, একটা সাবধান করে দিচ্ছি। আমার নাম চাওশিউং হালদার। আমি নীলপুরের হালদার পরিবারের বড় ছেলে। নীলপুরে আমি যাদের ভয় পাই শুধু এই কয়জন। অবশ্যই তুমি তো এই তালিকায় নেই। আমি তোমাকে সাবধান করছি, একটা নিলেই যথেষ্ট। যদি আবার কাটতে চাও তবে আমার নির্দয়তার জন্য আমাকে দোষ দিও না।
তুমি এবং তোমার পরিবারকে বিপুল বিপদে ফেলো না। মহাবিপদ। অবশ্যই আমাদের হালদার পরিবারের এক কথায় তোমার পরিবারকে মুছে ফেলার জন্য যথেষ্ট। হালদার পরিবার তুচ্ছ পুতুল। 10 কোটি। বাজে মেয়ে, তুমি সত্যিই আমার হালদার পরিবারের সাথে শেষ পর্যন্ত বিরোধিতা করবে? কামড়ানো কুকুর ঘেউ ঘেউ করে না। তুমি আমাকে গাল দিচ্ছ? তুমি এই মেয়েটি সম্পূর্ণভাবে উপেক্ষা করলো উ চাউচিয়ংকে। সত্যি কি তার কোনো অজানা পরিচয় আছে? কে জানে। ঠিক আছে, তুই আমার জন্য অপেক্ষা কর। 15 কোটি। আমার মহা জাপানের সাথে শত্রুতা করার সাহস? আমি নিশ্চিত তোমাকে ভয়ানক মূল্য দিতে হবে। কত বকবক। একটি নিলামে এসে সারাক্ষণ বকবক করছে যদি টাকা না থাকে। দরজা ওদিকে। 50 কোটি। যদি সাথে থাকতে চাও তাহলে সোজা সাপ্তাহ হও। 2 জন বড় মানুষ আমার একজন মেয়ের চেয়েও বেশি সময় নিচ্ছ। এই জিনিসটি যেভাবেই হোক আমি পেতেই হবে। আমার সাথে সম্পর্কিত মহা জাপানের ভবিষ্যৎ আমার সাথে সম্পর্কিত। আমি উত্তরাধিকারী হতে পারি কিনা। এই মহিলা 50 কোটি টাকা দর দিয়েছেন। আরও বেশি দর দেওয়ার কেউ আছেন? 100 কোটি। তোমার কাছে যে টাকা আছে সব নিয়ে এসো। এখানে 200 কোটি টাকা আছে, আপনি ইচ্ছামতো ব্যবহার করুন। 500 কোটি। একটি পাথর 500 কোটি টাকা একবারে 30 কোটি বাড়িয়ে দিল। আমি কি পাগল নাকি সে পাগল? আমার কাছে মাত্র 200 কোটি টাকা আছে। ও জুনের দেওয়া 200 কোটি টাকা যোগ করে মোট মাত্র 400 কোটি টাকা। উপস্থাপক, আমি সম্পদ যাচাইয়ের দাবি করছি। এই মহিলা বারবার আসছে যাচ্ছে, 1000 কোটি টাকা হয়ে গেছে। আমি বিশ্বাস করি না তার এত বেশি অর্থ আছে। যদি সম্পদ যাচাই ব্যর্থ হয় তাহলে এই জিনিসগুলো সমস্তই আমার হবে। এই ভদ্র মহিলা। সম্পদ যাচাই করুন। নিউট্রাল, জাপানি। তুমি আমাকে তুচ্ছ করছো? আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো, কবরও দেবে না তোমাকে। এই সম্মানিত অতিথির সম্পদ যাচাই বৈধ। এই নিলামের ফলাফল গৃহীত হলো। এই ভদ্রমহিলাকে অভিনন্দন। 500 কোটি টাকার বিনিময়ে নিলামের জিনিসটি কিনেছেন। এই নয় ড্র্যাগন, লাল সোনা। আমাকে অবশ্যই এটি পেতে হবে। মিস্টার হালদার, আমি যদি এই জিনিসটি না পাই তাহলে আমি আমার বাবার কাছে কি বলবো? মিস্টার কিকুগাওয়া, আমি বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আপনার দুশ্চিন্তা আমি সমাধান করব। নীল দেশে এমন খুব কম জিনিস আছে যা আমাদের হালদার পরিবার সামলাতে পারে না। ঠিক আছে মিস্টার হালদার, আপনাদের হালদার পরিবার চিরকাল আমার জাপানের বন্ধু থাকবে। হ্যাঁ। কেউ এসো। লানলা। মা, চিন্তা করবেন না। এখন জিনিসটা দিয়ে দাও, আমি তোমার প্রাণ বাঁচানোর কথা ভাবতে পারি। নইলে আমি তোমাকে জীবিত ভিতরে ঢুকিয়ে দেব আর মৃত অবস্থায় বের করে দেব। এতটুকুই তোমার ক্ষমতা? তোমার মৃত্যু নিশ্চিত। এখনো মুখে বড়াই করছো? এগিয়ে যাও। আক্রমণ করো। তুমি কাছে এসো না। তুমি আসলে কে? আমি মহান নিহন দেশের মানুষ। তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। ভালো নীল দেশের মানুষ না হয়ে নিহন দেশের মানুষের কুকুর হতে চাও। আর তুই একটা ছোট নিহন দেশের মানুষ আমার নীল দেশের ভূমিতে সাহস করে এত বড়াই করছিস। সেই সময় যখন বিদেশি সেনাবাহিনী নীল দেশে পরাজিত হয়েছিল তো নিহন দেশ হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছিল। তুই কি সব ভুলে গেছিস?
তোমার কি কাজ? আমার ব্যাপারে তুই বেশি জিজ্ঞাসা করিস না। যদি তোর নিহন দেশ আবার নীল দেশ আক্রমণ করার সাহস করে, যে নীল দেশ আক্রমণ করে সে যত দূরেই থাক তাকে হত্যা করবই। সে আসলে কি কাজ করে নাকি? অসম্ভব, একেবারেই অসম্ভব। লান, আগামীকাল তোমার অভিষেক অনুষ্ঠান। তুমি কি নার্ভাস? আসলে তুলনা করলে মা, তুমি যেদিন প্রথম আমাকে মেয়ে হিসেবে নিয়েছিলে আমি তখন আরও বেশি নার্ভাস ছিলাম। সেটাও তো, আমার মেয়ে তো বিশাল বড় মাপের ব্যক্তি। তাই তো। আগামীকাল রাজ্যাভিষেক অনুষ্ঠান। আমি নারী সেনাপতিকে হাসির পাত্র বানাবো। আমি নীল দেশকে সব দেশের উপহাসের পাত্র বানাবো। আপনারা দুজন যদি এটি করতে পারেন, আমাদের মহান নিহন দেশে অবশ্যই তোমাদের হালদার পরিবারের একটি স্থান থাকবে। আমরা মহাশয়ের জন্য প্রাণ দিতে রাজি। মহাশয়, তারা এসে গেছেন। দ্রুত ভিতরে নিয়ে আসুন। জি। আমি ইজানা, আপনার অধীনস্থ। আমি ইজানামি, আপনার অধীনস্থ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহামান্য কিকুকাওয়াকে সাহায্য করতে এসেছি। ভালো, খুব ভালো। আপনাদের দুজনের জোরালো সহায়তা পেয়ে বড় কাজ সফল হবে না বলে চিন্তা কি? মহান নিহন দেশের জয় হোক! মহান নিহন দেশের জয় হোক! মহান নিহন দেশের জয় হোক! নীলপুরের চৌধুরী পরিবারের প্রধান উপস্থিত, নীলপুরের সাহা পরিবারের প্রধান উপস্থিত, নীলপুরের সাঙ্গুয়ান পরিবারের প্রধান উপস্থিত। এই 10টি পরিবারের লোকজন প্রায় অর্ধেক এসে গেছে। এই অনুষ্ঠান আমার মনে হয় সত্যিই অভূতপূর্ব। সেনাপতি এখনো আসেননি? সেনাপতি একসময় আমাদের নীল দেশ রক্ষা করেছিলেন। তিনি আমাদের নীল দেশের সবার পূজার পাত্র। সেই সেনাপতি পবিত্র মন্দিরে 16 যোদ্ধা দেবতাকে বধ করেছিলেন। আমাদের নীল দেশে ফিরিয়ে দিয়েছেন একটি নির্মল আকাশ। আমাদের উচিত তাকে ধন্যবাদ জানানো। হ্যাঁ, যদি সেনাপতি না থাকতেন আমাদের আজকের দিন হতো না। আরে আসুন আসুন। মা, আমাদের সোনামণি লান্নান সত্যি অসাধারণ লাগছে। এটা আমার সেই সময়ের যুদ্ধের বর্ম। এখন পড়লে আগের দিনের কথা মনে পড়ে যায়। আপা দারুণ, আপা দারুণ। চলো যাই। মা, মা, এটা ধুতুরা বিষ। ধুতুরা বিষ ভয়ঙ্কর। হাসপাতালে নেওয়ার সময় নেই। শুধু আমার চি শক্তি দিয়ে বিষ বের করে দিতে হবে। কিং, একটু সাহায্য কর। মহারাজ আসছেন। মহারাজকে প্রণাম। মহারাজকে বেঁকে কেন প্রণাম করছো না? আমি মহান নিহন দেশের রাজকীয় পরিবারের সদস্য, প্রণাম করার দরকার কি? অভাগা, তুমি মহারাজকে অপমান করছো। একটা ছোট নিহন দেশের এত সাহস! নিং দেশের রানীকে অপমান করছো? এককালে নীল দেশ প্রায় নিহনদের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল। যদি সেনাপতি হস্তক্ষেপ না করতেন তোমাদের আজকের দিন দেখতে পেতে না। এমনকি আপনি রানী প্রায় মারা গিয়েছিলেন। আজ আমাদের সেনাপতির অভিষেক অনুষ্ঠান। আমি তোমাদের নিহনদের প্রবেশের অনুমতি দিয়েছি একসাথে বিজয় দেখার জন্য। এখন তোমরা নিহনরা সেনাপতির অভিষেক অনুষ্ঠানে গন্ডগোল করতে চাও? গন্ডগোল? না না না, আমি শুধু সবাইকে জানাতে চাই তোমাদের সেনাপতি আসতে পারবেন না।
তাকে ছাড়া তোমরা কেবল কিছু মামুলি লোক মাত্র। তুমি কি বলতে চাচ্ছ? সেনাপতি নেই মানে কি? তোমরা তার কি করেছো? সাঙ্গুয়ান, চিন্তা করো না। সেনাপতির ক্ষমতার জন্য এই নিহনরা তার কিছুই করতে পারবে না। নীলদেশ এত বছর শুধু সেনাপতির খ্যাতির ওপর নির্ভর করে অন্য দেশের সাথে টিকে আছে মাত্র। সুরঞ্জন হালদার, তুমি নীল দেশের মানুষ, কেন নিহনের জন্য কাজ করছো? নিংদেশের রানী, যারা সময় বুঝে তারাই জ্ঞান। আমরা শুধু শক্তিশালীদের জন্য কাজ করি। বেশ বলেছেন, সেনাপতি ছাড়া তোমরা কিছুই নও। আমি ইজানা, নীলদেশের যোদ্ধাদের চ্যালেঞ্জ জানাই। কোনো নিয়ম নেই, একক যুদ্ধ হোক বা সবাই একসাথে আসুক, শুধু আমাকে হারাতে পারলেই হবে। তবে আমি দেখছি তোমাদের নীলদেশে কেউ আমাকে হারাতে পারবে না। যেমন আমার মালিক বলেছেন, নীলদেশ মাত্র একদল মামুলি লোক মাত্র। নিয়ম কুকুর, আমি দিব্য মুষ্টি সংঘের সদস্য। আমার নীলদেশকে অপমান কর, মরো। এই বদমাস আক্রমণ করেছে কি দ্রুত এবং নিষ্ঠুর! তার শক্তি একেবারেই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সম্প্রতি ওই নিয়ং দেশ অনেক দক্ষ যোদ্ধা তৈরি করেছে। এই লোকের কথা তো কখনো শুনিনি। আমি তোমার মোকাবেলা করব। ইনি চিত্তরূপ মুষ্টি সংঘের হংগুরু। তার চিত্তরূপ মুষ্টি কুম্ফু অসাধারণ। এবার আমি আক্রমণ করব। অবশ্যই তোমাদের নিয়ম কুকুরদের তোমাদের শেষ করে দেব। অতীতে নারী সেনাপতি বিতাড়িত করেছিলেন তোমাদের নিয়মরা। এখনো আমার নীল দেশে আক্রমণ করার সাহস করো। আজ আমাকে নিষ্ঠুর বলো না। বাজে কথা বন্ধ করো। হাত দাও। মোটে এসেছো। এটা কিভাবে সম্ভব? সে কিভাবে এক আঙুল দিয়ে আমার সব আক্রমণ ঠেকিয়ে দিল? বেকার। এমনকি হংগুরুকেও। মহিলা সেনাপতি এখনো আসছেন না কেন? মহিলা সেনাপতি আসলেই কোথায়? এটি আমার নীল দেশের রাজদরবারে একজন বিরল দক্ষ যোদ্ধা। তবে আসুন, এই চারজনকে আপনাকে পরীক্ষা করতে দিন নিহং দেশের শক্তি। যেমন ইচ্ছা। দুঃসাহস! তুমি আমাদের চারজনকে উপেক্ষা করার সাহস করো? আমি নিশ্চিত তোমাকে মূল্য দিতে হবে, ভয়ঙ্কর মূল্য। একেবারেই দুর্বল। যুদ্ধ দেবতা নিং রাজা, সত্যি আপনার দূরদৃষ্টি আছে। এই দুজনই যুদ্ধ দেবতার স্তরের শক্তিশালী যোদ্ধা। জিজ্ঞেস করি, আর কে আপত্তি করে? যুদ্ধদেব, এটা কিভাবে সম্ভব? 5 বছর আগে মহিলা সেনাপতি হত্যা করেছিলেন বিদেশি রাজ্যের 16 জন যুদ্ধদেব। পৃথিবীতে আর কোনো যুদ্ধদেব থাকা উচিত নয়। কিভাবে তারা নিহনরা এখনো যুদ্ধদেব আছে? তুমি যা জানো সেটা শুধু একপেশে তথ্য। সেই সময় তোমাদের নীল দেশ যখন যুদ্ধদেবরা সবাই মারা গিয়েছিল, অন্য দেশের যুদ্ধদেবরাও প্রকাশ্যে আসেনি। আজ তোমাদের নীল দেশের পরিণতি ইতিমধ্যে নির্ধারিত। তোমরা নিহন আসলে কি করতে চাও? খুব সহজ, বশ্যতা স্বীকার করো। সব দেশের কাছে বশ্যতা স্বীকার করো। স্বপ্নেও নয়, আমার নীলদেশ কখনো বশ্যতা স্বীকার করবে না। নীলদেশের মানুষ কখনো বশ্যতা স্বীকার করবে না। ঠিক বলেছেন, নীলদেশের মানুষ কখনো বশ্যতা স্বীকার করবে না। কখনোই না। কখনোই নয়। কখনোই নয়। বেশ সাহস দেখাচ্ছ তো। কিন্তু তোমরা কি মনে করো এটা কি শুধু আমার একার মতামত, নাকি আমার মহান নিহন দেশের মতামত? তোমরা ভুল করেছ। এটা সব দেশের সিদ্ধান্ত। তোমাদের নীল দেশ একা কি করতে পারে? বেশ, এটি আমাদের সব দেশের সিদ্ধান্ত। আমি হান দেশের যুদ্ধ দেবী। আমি বা দেশের যুদ্ধ দেবতা। আমি ইউ দেশের যুদ্ধ দেবতা। আমি লান, দেশের যুদ্ধ দেবতা।
এখানে আমরা 4 দেশ এবং নিহং দেশের সাথে যৌথ চুক্তি। আজ তোমরা নীল দেশ শুধু দুটি বিকল্প হয়, আত্মসমর্পণ করো নয়তো ধ্বংস হও। না, কিভাবে হলো? মহিলা সেনাপতি কোথায় গেলেন? সেনাপতি যদি না আসেন, নীল দেশ সত্যিই ধ্বংস হবে। এখনো তোমাদের মহিলা সেনাপতির অপেক্ষায় আছো? ভয় হচ্ছে এই মুহূর্তে সে নিশ্চয়ই বিষক্রিয়ায় মারা গেছে। মহিলা সেনাপতি তিনি? আমি বিশ্বাস করি না। সে তো মহিলা সেনাপতি কখনোই বিষ খেতে পারে না। এটাই বাস্তবতা, ভাগ্য মেনে নাও। নিঙ্গঞ্জু, তোমার পছন্দ করো, আত্মসমর্পণ নাকি ধ্বংস? হাই, আকাশী নীল দেশকে ধ্বংস করতে চায়। হাই, আকাশী নীল দেশকে ধ্বংস করতে চায়। আজ আমাদের মহান নিহং রাজ্য অন্যান্য দেশের সাথে মিলে যৌথভাবে নীল দেশ জয়ের মহান কীর্তি সম্পন্ন করবে। তুচ্ছ ছোট দেশগুলো। তোমরা আমাদের নীল দেশের প্রতি লোভ করতে সাহস পাও? তুই মরতে চাস? মহিলা সেনাপতি এসেছেন। নীলদেশ বাঁচবে। মহারানী, এদের আমার কাছে ছেড়ে দিন। ঠিক আছে, আজকের পর তুমি আর আমি সমানভাবে রাজ্য ভাগ করব। আপনার এত কিছু করার দরকার নেই। দেশ রক্ষা করা এটাই আমার দায়িত্ব। দিদি অসাধারণ। আমার দিদি একজন মহান বীর। সেই সময় আমি সমস্ত দেশ জয় করেছিলাম, তোমরা লুকিয়েছিলে। এখন বেরিয়ে এসে মরতে চাও। আমি তোমাদের বিদায় দিতে রাজি আছি। তুমি কিভাবে এত বড় অবজ্ঞা দেখাও আমাদের যুদ্ধদেবদের প্রতি? আমি তোমাকে এমন করে মেরে ফেলবো যে তুমি দাফনও পাবে না। সবাই একসাথে আসো। একই যুদ্ধদেব উপাধি হলেও তোমারও আমার শক্তির মধ্যে পার্থক্য আছে। তাহলে জেনে নাও আমাদের শক্তি। এত বড় অহংকার, মরতে এসেছো? মেয়ে, অনেকদিন পরে দেখা। আজ আমরা একসাথে যুদ্ধ করি। এটাই কি নারী সেনাপতি বলেছিলেন যুদ্ধদেব এবং যুদ্ধদেবের মধ্যে পার্থক্য? অসাধারণ। এটাই সেই নারী সেনাপতি যিনি সবকিছু জয় করেছিলেন। আমি আগেই বলেছি, যুদ্ধ দেবতার মধ্যে পার্থক্য আছে। সেনাপতি সত্যি আমাদের নীল দেশের অবিচল ভিত্তি সেনাপতি থাকলে নীল দেশ নিরাপদ। ঠিক বলেছেন। সেনাপতির ক্ষমতা সবকিছু জয় করার জন্য যথেষ্ট। মুলান, সে সময় পিতা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে বলেছিলেন তোমাকে। এখন দেখছি আমি পিতার মতো নই। ঠিক, সত্যি সেনাপতি বলতে চেনা যায় ক্ষমতা সত্যিই অসাধারণ। কিন্তু যদি তুমি মনে করো এই কয়েকজন বোকাকে হারিয়েছ, তাহলে আমাকে হারাতে পারবে মহান নিহন দেশের যুদ্ধদেবতা? সেটা খুবই হাস্যকর। তোমার মাথা ঊর্ধ্বতনকে উপহার দাও। সেটা পৃথিবীর সেরা উপহার হবে। অবশ্যই সেটা তো যুদ্ধ দেবতার শীর্ষ শক্তিধরের মাথা। বাজে কথা বন্ধ কর, এসো দেখি। যেমন তুমি চাইছো। যুদ্ধদেবতার মধ্যে পার্থক্য আছে, এই কথাটা আমি এখন তোমাকে ফিরিয়ে দিচ্ছি। মাকে বাঁচানোর জন্য আমি অনেক শক্তি খরচ করেছি। যদি আমার পূর্ণ শক্তি থাকতো তাহলে হয়তো লড়াই করার শক্তি থাকতো, কিন্তু এখন আমি শুধু প্রাণপণ লড়াই করতে পারি। সেনাপতিকে কিছুটা অস্বাভাবিক লাগছে। এই মহিলা সেনাপতিকে মনে হচ্ছে খুবই দুর্বল। হ্যাঁ। কেন এমন হলো? মুলান, জোর করো না। তুমি আর নীল দেশের কাছে ঋণী নও।
নিশ্চিন্ত থাকো, আমার কিছু হয়নি। এই দুজনের শক্তি অস্বাভাবিক। যুদ্ধ দেবতা কিভাবে এত শক্তিশালী এই মাত্রায়? মনে হচ্ছে জৈব যোদ্ধাদের অগ্রগতি খুব সফল হয়েছে। এত শক্তিশালী ক্ষমতা আমার মহান নিহন দেশের জন্য যথেষ্ট। সমস্ত সামন্ত রাজ্যকে পরাজিত করে সকল রাজ্যের রাজা হওয়া। তুমি যুদ্ধ দেবতার শীর্ষে থাকলেও আমাকে হারাতে পারবে না। এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি। আমি তোমাকে বলছি, আর বৃথা চেষ্টা করো না। তারা দুজন যদিও যোদ্ধা দেবতা, কিন্তু জৈব যোদ্ধা হওয়ার পর তাদের শক্তি সাধারণ যোদ্ধা দেবতার চেয়ে অনেক বেশি, যতক্ষণ না তুমি অতিক্রম করতে পারো যোদ্ধা দেবতার সীমা। অবশ্যই তা অসম্ভব। মহিলা সেনাপতি। বেশ ভালো। এই আঘাতে আমি আমার শক্তির 60% ব্যবহার করেছি, তবুও তোমাকে মেরে ফেলতে পারিনি। আমার পালা, এবার আমি তোমাকে মেরে ফেলব। মহিলা সেনাপতি, না। মহিলা সেনাপতি, আপনি ইতিমধ্যে যথেষ্ট করেছেন। মুলান, যথেষ্ট যথেষ্ট, আজ যেও না। আর আমাদের কাছে ঋণী নও, নীল দেশের কাছেও কিছু ঋণী নও। আমার বোনকে আঘাত তো করো না। আমি বলছি, আর চেষ্টা করো না। তোমাদের নীল দেশের যোদ্ধা দেবতারা আমার মহান নিহন দেশের জৈব যোদ্ধাদের সামনে নিতান্তই দুর্বল। আপু, তুমি এত বছর আমাকে রক্ষা করেছ, এবার আমার পালা তোমাকে রক্ষা করার। আর বৃথা চেষ্টা করো না, মরো। আকিং, আকিং, দেখো এই বাতাস, মনে হচ্ছে অতিক্রম করেছে উশেনের সীমা। হ্যাঁ, আকিং এর শক্তি উশেনের চেয়েও বেশি। অসম্ভব। কিভাবে আছে এত শক্তিশালী শক্তি? তুমি, তোমাকে দেখে আমার কিছুটা চেনা চেনা লাগছে। এই ছেলেটি সেই ব্যক্তি যে কয়েক বছর আগে আমাদের দ্বারা আহত হয়েছিল, তাই না? হ্যাঁ, আমি। কয়েক বছর আগে তোমরা দুজন বাউইউ লিহুয়াজেন ব্যবহার করে আমাকে আক্রমণ করেছিলে, আমাকে 5 বছর বোকা বানিয়ে রেখেছিলে, আর এখন আবার তোমরা দুজন আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে। এটা সত্যি কর্মফল। আকিং, তুমি সব ফিরে পেয়েছো? আমি ভাবিনি কয়েক বছর আগে যে আমাকে বাঁচিয়েছিল সে আসলে তুমি। আমি বোন, আমাকে এই দুটি বেকারকে শেষ করতে দাও, বেকারদের শেষ করার পর। তারপর ধীরে ধীরে তোমার সাথে কথা বলবো। সাবধান। তুমি বড়ই অহংকারী। তোমার বর্তমান শক্তি নিয়ে আমাদের দুজনকে তো বাদই দাও। আমাদের মধ্যে যে কেউ তুমি তা সহ্য করতে পারবে না। তোমরা কি সত্যিই মনে করো এই 5 বছরে আমার কোনো উন্নতি হয়নি? তোমরা কি সত্যিই ভেবেছিলে এই 5 বছরে আমার কোনো উন্নতি হয়নি? বর্ষা, এই একটি ভাঙা বর্ষা নিয়ে আমাদের মোকাবেলা করতে চাও? এটা কি আমাদের খুব ছোট করে দেখা নয়? তাই নাকি? তুমি তো জিউলং চিলিয়ান জিনকে বর্ষার মধ্যে মিশিয়ে দিয়েছো। কিভাবে এত সহজে সম্পন্ন করলে? এই হলো 5 বছর ধরে অর্জিত অস্ত্র নির্মাণ বিদ্যা। জিউলং চিলিয়ান জিনের গলানো তো খুবই সহজ ব্যাপার। এখন এই ইন্দান তিয়ানফেং বর্ষা ইতিমধ্যে নতুন জীবন পেয়েছে এবং জিউলং চিলিয়ান জিনের সাথে মিশে রাষ্ট্ররক্ষা মহাস্ত্রে পরিণত হয়েছে। এখন আমি এটাকে বলি জিউলং জিনফেং বর্ষা। তুমি কি মনে করো এই ভাঙা বর্ষা পেয়ে আমাদের মোকাবেলা করতে পারবে? তবে চেষ্টা করে দেখো।
আপু, আমাকে এক হাত দাও। ঠিক আছে। আপু, তোমার শক্তি এখন আমার চেয়ে কম মনে হচ্ছে। আমি যতই তোমার থেকে কম হই তবুও আমি তোমার আপু। হ্যাঁ, যাই হোক না কেন, তুমি আমার আপু। সর্ববন্দুক একীভূত। সর্ববন্দুক একীভূত। কিভাবে সম্ভব? এটা যুদ্ধ দেবতার চূড়ান্ত কৌশল। অসম্ভব। কিভাবে সম্ভব? এটা তো সর্ববন্দুক একীভূত, একেবারেই অসম্ভব। আমাকে মেরো না। চিং, তাহলে তুমি সেই ব্যক্তি যে আমাকে সেদিন বাঁচিয়েছিল। হ্যাঁ, সেদিন আমি তোমাকে নিয়ে বেষ্টনী ভেদ করে বের হয়েছিলাম, কিন্তু সেই দুই জৈব যোদ্ধা আমাদের পিছন থেকে আক্রমণ করলো। আমি গুরুতর আহত হলাম। শেষ পর্যন্ত তোমাকে নিয়ে ইয়েহাওফেংয়ের বাড়িতে লুকিয়ে পড়লাম। শেষ মুহূর্তে আমি তাকে বুদ্ধ পদক দিয়েছিলাম, অনুরোধ করেছিলাম যেন আমাদের থাকতে দেয়। বুদ্ধ পদকের মর্যাদায় সে রাজি হলো, কিন্তু এর ফলে আমি পাগল হয়ে গেলাম। আপু, এই 5 বছর সত্যি সত্যি তুমি অনেক কষ্ট করেছো। কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে। লোক আনো, ফরমান পড়ো। নীলদেশের অধীশ্বর নিং হোয়াংতিয়ান নীলদেশের প্রজাদের জানাচ্ছেন, মুলান ও মু ছিং ভাই বোন বারবার দেশ রক্ষায় অবদান রেখেছেন, আমাদের নীলদেশকে অন্য দেশের সামনে গৌরবান্বিত করেছেন। বিশেষ ঘোষণায় মুলানকে নীলদেশের প্রথম মহাসেনাপতি নিযুক্ত করা হলো এবং নীলদেশের পবিত্র ফিনিক্স সেনাপতি উপাধি দেওয়া হলো। প্রণামের সময় নাম বলতে হবে না, সভাকক্ষে ধীরে চলতে পারবেন, তলোয়ার নিয়ে রাজসভায় আসতে পারবেন এবং যুদ্ধ ক্ষমতা ও 9টি বিশেষ উপহার দেওয়া হলো। 3 মন্ত্রী সমান মর্যাদায় নিজস্ব দপ্তর খোলার অনুমতি দেওয়া হলো। 9 প্রজন্মের জন্য মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো। মুছিংকে দেশরক্ষক সেনাপতি নিযুক্ত করা হলো এবং তিয়ানোচ্ছে সুপ্রিম জেনারেল উপাধি দেওয়া হলো। প্রণামের সময় নাম বলতে হবে না, সভাকক্ষে ধীরে চলতে পারবেন, তলোয়ার নিয়ে রাজসভায় আসতে পারবেন এবং যুদ্ধ ক্ষমতা ও 9টি উপহার দেওয়া হলো। 8 প্রজন্মের জন্য মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হলো। আমরা সেলাম জানাই লান সেনাপতি ছিং জেনারেল। মুলান, তুমি এখন সত্যিকারের অর্থে আমার একমাত্র অধস্তন। এরপর থেকে আমার কাঁধের বোঝা অনেক কমে যাবে। চন্দ্রসূর্য ও নদী পর্বত চিরকাল থাকবে, আমাদের নীল দেশের রাজত্ব চিরস্থায়ী হোক। চিরস্থায়ী, 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 চিরস্থায়ী।